हेलो फ्रेंड्स, वेलकम टू सार्थक एजुकेर यूट्यूब चैनल। डियर फ्रेंड्स, आजकेर भिडियोते सीटेट जुलाई 2024 एर पेपर 2 एर लैंग्वेज 1 इंग्लिश क्वेश्चन पेपारेर पेडागोजी एमसीकिউ आलोचना करब। फ्रेंड्स, आपनी यदि सीटेट परीक्षाय स्कोर भालो करते चान तखन आपनाके प्रिवियास ईयर क्वेश्चन पेपर प्रैक्टिस करे परीक्षाय अवश्यई जेते होबे। ताई भिडियोटी आपनादेर सकलेर जोन्नो खूब गुरुत्वपूर्ण होते चलेছে। भिडियोके आपनारा शेष पर्यन्त अवश्यई देखबेन। तो क्वेश्चन नम्बर 106 থেকে पेडागोजी एर एमसीकिউ आरम्भ होबे 105 पर्यन्त कम्प्रिहेनशन टेस्टेर क्वेश्चन। तो देखुन क्वेश्चन नम्बर 106। The time and place of the story are called the dash। एक गल्पेर मध्य जे समय एवं जे स्थानेर उल्लेख थाके एटाके कि बला हय, मने राखबेन एटाके सेटिंग बला हय। ताई এই কোশ্চেনের কারেক্ট आंसर হয়ে যাবে অপশন 1। কিন্তু এবার প্রশ্ন হলো তাহলে প্লট মানে কি? দেখুন, প্লট মানে হলো একটি গল্পের মধ্যে যে সিকোয়েন্স এর মাধ্যমে ঘটনাগুলি ঘটে থাকে, ঠিক আছে, এই সিকোয়েন্সকে বজায় রেখে যে ঘটনাক্রম গল্পকে আগে নিয়ে যায় এটাকে বলা হয় প্লট, ঠিক আছে। তারপর ক্লাইম্যাক্স। দেখুন, ক্লাইম্যাক্স ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ টেনশন। এক গল্পের মধ্যে আপনি ঘটনাক্রম দেখে যে সবচেয়ে বেশি চূড়ান্ত পর্যায়ের টেনশনে যখন যান তখন এটাকে বলা হয় ক্লাইম্যাক্স। তো হাইয়েস্ট পয়েন্ট অফ টেনশন ইন এ স্টোরি অফটেন ডেপিক্টেড বাই এ কনফ্রন্টেশন বিটুইন দ্য প্রোটাগনিস্ট। তো প্রোটাগনিস্ট মানে কে নায়ক আর শত্রু, এদের মধ্যে যে ঘটনা, যে সংঘর্ষ ঘটে থাকে, এই সংঘর্ষের চূড়ান্ত টেনশনের যে পর্যায়ে এটাকে বলা হয় ক্লাইম্যাক্স, ঠিক আছে। তারপর দেখুন থিম মানে কি। দেখুন, থিম মানে হলো কোনো এক গল্পের পিছনে লুকিয়ে থাকা বড় ধারণা, এটাকে বলা হয় থিম। মানে এটাকে আমরা বলতে পারি আন্ডারলাইং মেসেজ ইন এ স্টোরি, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 107। মাল্টিলিঙ্গুয়ালিজম ইন ইন্ডিয়া ইন্টেন্ডস টিচার্স টু আন্ডারস্ট্যান্ড। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ভাষাভাষীর লোক রয়েছেন, ঠিক আছে। তাই ভারতবর্ষের যে ক্লাসরুম এগুলি হলো মাল্টিলিঙ্গুয়ালিজম বিশিষ্ট। মানে এখানে বাংলা ভাষারও শিক্ষার্থী থাকতে পারে, হিন্দি ভাষার থাকতে পারে, মণিপুরি ভাষার থাকতে পারে, অসমীয়া ভাষার থাকতে, মানে সো মেনি ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার, ঠিক আছে। তাই এটাকে মাল্টিলিঙ্গুয়ালিজম বলা হয়, মনে রাখবেন। তো বলছে এই যে মাল্টিলিঙ্গুয়ালিজম, আমাদের ভারতবর্ষে যে বহু ভাষাভাষীর লোক রয়েছেন, আমাদের ভারতবর্ষের যে শ্রেণীকক্ষ বহু ভাষাভাষীর ছাত্রছাত্রীতে পরিপূর্ণ, তো এটা থেকে আমাদের টিচার হিসাবে কি বুঝতে হয়? অপশন 1 কি বলছে? মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস শুড বি ক্লাবড উইথ ডমিন্যান্ট ল্যাঙ্গুয়েজেস। না, এটার কথা এখানে বলা হচ্ছে না। যে মাইনরিটি মানে যে ভাষায় কথা বলা লোকের সংখ্যা কম হবে সেই ভাষাকে আমরা, যে ডমিনেন্ট মানে যে ভাষায় কথা বলা লোকের সংখ্যা বেশি থাকবে সেই ভাষার সঙ্গে আমরা মিলিয়ে নেব না, এটা করা যাবে না। তারপর অপশন 2 বলছে এ ল্যাঙ্গুয়েজ পলিসি শুড বি ফ্রেমড ইন এ ডাইভার্স সোসাইটি। একটি ডাইভার্স সোসাইটি মানে যে সমাজের মধ্যে বিভিন্ন ভাষাভাষীর লোক রয়েছেন, এই সমাজের মধ্যে একটি ভাষার পলিসি নির্মাণ করতে হবে। ভাষার পলিসি নির্মাণ করে কোনো কাজ হবে না, এখানে শ্রেণীকক্ষে আমাদের সকল ভাষাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাজ এ টিচার, ঠিক আছে। অপশন 3 বলছে ল্যাঙ্গুয়েজ আইডেন্টিটি অ্যান্ড কালচার আর সেপারেট এন্টিটিস। না, ল্যাঙ্গুয়েজ আইডেন্টিটি আর কালচার, সংস্কৃতি, এগুলি কিন্তু সেপারেট, ঠিক আছে, এন্টিটি, কিন্তু এগুলি মিলে মিশে একটি সমাজকে, একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। তো এটাকে আমরা ঠিক সেপারেট বলতে পারি না, ঠিক আছে। আর 4 নম্বর বলছে কমিউনিকেশন হ্যাপেন্স অ্যান্ড সোশ্যাল কোহেশন ইজ মেইনটেইন। কী করতে হবে? আমরা যে ভাষাভাষীর ছাত্র আমাদের শ্রেণীকক্ষে থাকুক না কেন, সকলের সঙ্গে কিন্তু আমাদের কমিউনিকেট করতে হবে, যোগাযোগ করতে হবে, এবং এভাবে করার ফলস্বরূপে সমাজের যে সংযোজন, সকলকে মিলিয়ে নিয়ে চলা, এটা বজায় থাকবে। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। তো 4 নম্বর অপশন হয়ে যাবে কারেক্ট আনসার। এবার দেখুন কোয়েশ্চেন নম্বর 108। স্কুলস শুড ফলো এডিটিভ বাইলিঙ্গুয়ালিজম বিকজ। এডিটিভ আপনারা জানেন, এডিটিভ মানে সংযোজনীয়। তো স্কুলের মধ্যে বাইলিঙ্গুয়ালিজম, দ্বিভাষিকতা, অর্থাৎ দুটি ভাষায় কথা বলাকে কেন আমাদের ফলো করতে হয় বিদ্যালয়ে? অপশন 1 gives importance to teaching English as a second language। বলুন, যদি দুই ভাষাকে আমরা সংযোজন করি বিদ্যালয়ে, এটা কি ইংলিশকে ইম্পর্টেন্স দেয়? মোটেই না। অপশন 2 promotes the child's language but not the culture।
আচ্ছা, এটা কি শিশুর মাতৃভাষাকে প্রমোট করে এবং তার সংস্কৃতিকে প্রমোট করে না? না, যদি তার মাতৃভাষাকে প্রমোট করে তখন তার সংস্কৃতিকেও প্রমোট করবে। এটা তো কারেক্ট নয়। অপশন 3 বলছে হাইন্ডার্স দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা কি প্রথম ভাষা অর্থাৎ মাতৃভাষার বিকাশকে বাধিত করে? বাধিত করে না, এটা তো উন্নীত করে। তাই এই প্রশ্নের মনে হয় কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4। কি বলছে দেখুন, ভ্যালিউজ দ্য কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য চাইল্ড। ইয়েস, এভাবে করার ফলস্বরূপে ওই শিশুর সংস্কৃতি এবং তার ভাষাকে মূল্যদান করা হয়, ঠিক আছে, ইম্পর্টেন্স দেওয়া হয়। তাই অপশন 4 হয়ে যাবে কারেক্ট আনসার। এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 109। এখানে দেখুন কলাম দেওয়া হয়েছে, ম্যাচ করতে হবে। কলাম এ এর সঙ্গে কলাম বি এর ম্যাচ করব আমরা। ম্যাচ দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডস ইন কলাম এ উইথ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অর রিলেটেড অ্যাক্টিভিটিস। তো ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, দেখুন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড যেমন ডাইরেক্ট মেথড, ডক্টর ওয়েস্টস নিউ মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, এগুলির উপর এই চ্যানেলে অর্থাৎ সার্থক এডুকারে ইতিমধ্যে আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানানো হয়েছে। আপনারা ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বাটনে ক্লিক করে ভিডিও দেখতে পারেন, ঠিক আছে। তো প্রথম দেখুন অপশন এতে আছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। দেখুন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে কী করা হয়, সামাজিকভাবে গ্রহণযোগ্য ভাষা শেখানো হয়। তো এ হয়ে যাবে অপশন এর সঙ্গে 1 হয়ে যাবে কারেক্ট। সোশ্যাল অ্যাকসেপ্টেবল অ্যান্ড কনটেক্সচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, উপযুক্ত ভাষা শেখানো হবে। ইয়েস, তো এর সঙ্গে অপশন 1 কানেক্ট হবে। তো এখানে একমাত্র ডিতে রয়েছে A to 1, তো এটা হয়ে যাবে শুদ্ধ উত্তর। আর ডাইরেক্ট মেথডে কি করা হয়, ডাইরেক্ট মেথডে গ্রামারকে ইন্ডাকটিভলি বোঝানো হয়। গ্রামারকে সরাসরি প্রিন্সিপাল লিখে, গ্রামারের ফর্মুলা, গ্রামারের রুল লিখে পড়ানো হয় না, এটাকে ভাষার কমিউনিকেশনের মাধ্যমে করা হয়। আপনারা জানেন যে ডাইরেক্ট মেথডে যে ভাষায় পাঠদান করা হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ, ওই টার্গেট ল্যাঙ্গুয়েজেই কথোপকথন করা হয় শ্রেণীকক্ষে, ঠিক আছে। আর অপশন সি হলো গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে কি করা হয়, ফর্মুলা লেখা থাকে গ্রামারের, ঠিক আছে, মাতৃভাষায় অনুবাদ করে করে এগুলিকে করানো হয়, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে করে শিশুদের মাতৃভাষায় শিক্ষক বুঝাবেন। তো রিটেন লিটারারি টেক্সট দিয়ে পড়ানো হয়, ঠিক আছে। আর অপশন ডিতে আছে ওয়েস্টস নিউ মেথড। এই মেথড সাইলেন্ট রিডিংকে মোটিভেট করে, সাইলেন্ট রিডিংকে প্রোৎসাহিত করে। তো এভাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4। তারপর কোয়েশ্চেন নাম্বার 110, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া। মনে রাখবেন নট ট্রু, ভারতের ভাষা সম্পর্কে নিচের কোন স্টেটমেন্ট, কোন উক্তি সত্য নয়, মনে রাখবেন নট ট্রু। এখানে আপনাকে ভুল উত্তর বের করতে হবে বা ভুল স্টেটমেন্ট বের করতে হবে। অপশন 1, অ্যাকর্ডিং টু দ্য অফ 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেয়ার আর 22 ল্যাঙ্গুয়েজেস। অষ্টম শিডিউল মতে ভারতের সংবিধানের যে ভারতবর্ষে 22টি ভাষা আছে। ইয়েস, দিস ইজ ট্রু। সংস্কৃত ইজ এ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। দেখুন সংস্কৃতকে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয়নি, এটা ফলস, এবং এটা হয়ে যাবে কারেক্ট আনসার। সংস্কৃত হলো একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, মনে রাখবেন। আর অপশন 3 হলো হিন্দি ইজ দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইয়েস, দিস ইজ ট্রু। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি, দেখুন লিঙ্গুয়া ফ্রাঙ্কা হলো আন্তর্জাতিকভাবে মিশ্রিত ভাষা। তো হিন্দিকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের, এটা সত্য। অপশন 4, অ্যাকর্ডিং টু দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইংলিশ ইজ অ্যান অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। দিস ইজ অলসো ট্রু, এটাও সত্য। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 111, দেখুন হুইচ স্কুল অফ লার্নিং বিলিভড দ্যাট ল্যাঙ্গুয়েজ whether verbal or non-verbal takes place through the process of habit formation। কোন বিহেভিয়ারিস্ট না কগনিটিভিস্ট না ইন্টারাকশনালিস্ট না ফাংশনালিস্টরা বিশ্বাস করেন যে ভাষা শেখার ক্ষেত্রে সেটা ভার্বেল হোক, মৌখিক হোক আর নন ভার্বেল হোক, সেটা কিভাবে অনুষ্ঠিত হয়, অভ্যাস গঠনের মাধ্যমে অনুষ্ঠিত হয় বা সংগঠিত হয়, এটা বলে থাকেন বিহেভিয়ারিস্টরা। বিহেভিয়ারিস্টদের মতে ভাষা কি করে শেখা হয়, অভ্যাস গঠনের মাধ্যমে ভাষা শেখা হয়। শুধুমাত্র ভাষা নয়, যে কোনো কিছু শিশু বা শিক্ষার্থী অভ্যাস ডেভেলপ করে শিখতে পারে, এটা বলে থাকেন বিহেভিয়ারিস্ট। কগনিটিভিস্টগণ বলে থাকেন যে বুদ্ধির মাধ্যমে শিখে থাকে, সেটা ভাষা হোক আর অন্য কোনো বিষয় টপিক হোক। আর ইন্টারাকশনালিস্ট বলে থাকেন যে সমাজের সঙ্গে ইন্টারাকশন করে
শিখে থাকে শিক্ষার্থীরা, শিশুরা। ফাংশনালিস্ট বলে থাকেন যে করে করে শিখে থাকে। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। তো কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি গ্যাস করলেন। এবার কোয়েশ্চেন নম্বর 112, হুইচ স্কিল অফ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ রিসেপটিভ স্কিলস? কোনটিকে ভাষা দক্ষতার রিসেপটিভ স্কিল বলা হয়? রিসেপটিভ শব্দ দিয়ে মনে রাখবেন রিসিভ করা, আর এক্সপ্রেসিভ স্কিল হলো এক্সপ্রেস করা। ঠিক আছে, তো আমরা কখন এক্সপ্রেস করে থাকি? আমরা কোনো কিছু লিখে রাইটিং করে এক্সপ্রেস করে থাকি, আমরা কোনো কিছু স্পিক করে বলে নিজের মত নিজের অভিমত এক্সপ্রেস করে থাকি। ঠিক আছে, আর রিসিভ কখন করে থাকি? আমরা কোনো কিছু রিড করে পড়ে রিসিভ করে থাকি এবং কোনো কিছু শুনে রিসিভ করে থাকি। ঠিক আছে, তো রিডিং অ্যান্ড লিসেনিংকে বলা হয় রিসেপটিভ স্কিলস, আর রাইটিং অ্যান্ড স্পিকিংকে বলা হয় এক্সপ্রেসিভ স্কিলস। স্পিকিং অ্যান্ড রাইটিং, দেখুন স্পিকিং করে আমরা নিজের কি করে থাকি? নিজের মতামত এক্সপ্রেস করে থাকি, তো স্পিকিং হয়ে যাবে এক্সপ্রেসিভ স্কিল। ঠিক আছে, তো স্পিকিং আর রাইটিংয়ের মাধ্যমে আমরা এক্সপ্রেস করে থাকি, এটা হবে না। অপশন 2, রিডিং অ্যান্ড রাইটিং, দেখুন রিডিংয়ের মাধ্যমে আমরা রিসিভ করে থাকি আর রাইটিংয়ের মাধ্যমে এক্সপ্রেস করে থাকি, এটাও হবে না। অপশন 3, লিসেনিং অ্যান্ড রিডিং, অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট আনসার। কেননা লিসেনিং শোনার মাধ্যমে এবং কোনো কিছু পড়ার মাধ্যমে লেখক কী বলতে চাইছেন, বক্তা কী বলতে চাইছেন সেটা আমরা রিসিভ করে থাকি। দেয়ারফর দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চন ইজ অপশন 3। কোয়েশ্চন নম্বর 113, ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস, একটি ভাষার ক্লাসে স্টুডেন্টস ফ্রম গ্রুপস আন্ডার দ্য গাইডেন্স অফ এ টিচার অ্যান্ড present an advertisement on a given topic. Learning a language in this way is called dash. তো একটি ভাষার ক্লাসরুমে কী করলেন? একজন শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে গ্রুপ তৈরি করলেন। তারপর ওনার গাইডেন্সে তারা কী করলো? শিক্ষার্থীরা একটি অ্যাডভার্টিজমেন্ট প্রকাশ করলো, অর্থাৎ টিচার গাইড করলেন যে তোমরা এই বিষয়ের উপর একটি অ্যাডভার্টিজমেন্ট লিখে দেখাও। এভাবে যখন শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান করা হবে তখন এটাকে কি বলা হয়? দেখুন এখানে গ্রুপ বানিয়ে তারপর অ্যাডভার্টিজমেন্ট করছেন, অ্যাডভার্টিজমেন্ট লেখার জন্য বলছেন, তো এটা হয়ে যাবে কোলাবোরেটিভ লার্নিং। ঠিক আছে, তো অপশন 4 হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 114, a teacher gives a task to familiarize the learners with the vocabulary used in restaurants. এখানে শিক্ষার্থীদের শিক্ষক কী দিলেন? রেস্টুরেন্টে ব্যবহার করা ভাষার সঙ্গে পরিচয় করানোর জন্য ওদেরকে ভোকাবুলারি ইউজ করতে দিলেন। হোয়াট অ্যামাং দ্য ফলোয়িং শুড বি অবজেক্টিভ অফ দ্য লেসন? এই ক্লাসের বা এই পাঠের নিচের কোন পয়েন্ট বা কোন স্টেটমেন্ট শুদ্ধ হবে অবজেক্টিভ সেট করার ক্ষেত্রে? দেখুন আমরা যখনই কোনো কিছু টপিক পাঠদান করার কথা ভাবি, পাঠদান করতে যাই, প্রথমে আমাদের অবজেক্টিভ সেট করতে হয়। অবজেক্টিভ সেট করে তারপর আমরা লেসন প্ল্যান তৈরি করে থাকি। তো এই লেসনের অবজেক্টিভ কি হবে? অপশন 1, টু ফ্যামিলিয়ারাইজ উইথ দ্য গ্রামাটিক্যাল আইটেমস। এই টপিকের কি উদ্দেশ্য থাকবে? গ্রামাটিক্যাল আইটেমকে ফ্যামিলিয়ারাইজ করা? না। অপশন 2, টু ইন্ট্রোডিউস দ্য টেক্সট অ্যাবাউট এ হলিডে ডেস্টিনেশন। হলিডে ডেস্টিনেশন নিয়ে এখানে কথা হচ্ছে না, এটা হবে না। অপশন 3, টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং। এটার মাধ্যমে ক্রিটিক্যাল থিঙ্কিংও বিকশিত হবে না, এটার মাধ্যমে কোনো কিছু চিন্তা করবে না শিশুরা। শিশুদের শিক্ষক কী করবেন? ভোকাবুলারি প্রদান করবেন রেস্টুরেন্ট ব্যাপারে। তারপর অপশন 4, টু অ্যাকোয়াইন্ট দ্য লার্নার উইথ দ্য লেক্সিক্যাল আইটেমস। মানে লেক্সিক্যাল আইটেমস বলতে কী বোঝায়? দেখুন লেক্সিক্যাল আমরা যখন বলবো তখন ডিকশনারিগতভাবে বা আবিধানিকভাবে যখন শুদ্ধ হবে তখন। ঠিক আছে, তো লেক্সিক্যাল মানে আবিধানিক। আবিধানিকভাবে শিক্ষার্থীরা এখানে শিখতে পারবে। ইয়েস, এভাবে করার ফলস্বরূপে রেস্টুরেন্টে যে সমস্ত ওয়ার্ড ইউজ করা হয় এগুলির ভোকাবুলারি টিচার শিক্ষক শিক্ষার্থীদের প্রদান করবেন, শেখাবেন। তো এটা শিক্ষার্থীদের আবিধানিক আইটেম শেখার ক্ষেত্রে বা অর্জন করার ক্ষেত্রে সাহায্য করবে। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4। এবার কোয়েশ্চেন নাম্বার 115, লিঙ্গুইস্টিক ফাংশনস সাচ অ্যাজ ইন্টোনেশন, টোন, স্ট্রেস অ্যান্ড রিদম আর নোন অ্যাজ। লিঙ্গুইস্টিক ফাংশন ইন্টোনেশন। ইন্টোনেশন মানে হলো স্বরভঙ্গি আর কি করে আপনি কথা বলবেন, কবিতা আবৃত্তি করবেন। আর টোন মানে কোথায় আপনি উচ্চ স্বরে, কোথায় দীর্ঘ স্বরে। আর স্ট্রেস মানে কোন শব্দকে আপনি জোর দিয়ে বলবেন, কোন শব্দকে হালকা টাচ দিয়ে আপনি বলবেন। রিদম, তো এগুলিকে বলা হয় প্রোজোডি, মনে রাখবেন। এগুলিকে প্রোজোডি বলা হয়। প্রোজোডি মানে এটাকে বাংলায় আমরা বলতে পারি ছন্দ। এগুলিকে বলা হয় ছন্দ, মনে রাখবেন। আর ফনেটিক্স কথার অর্থ হলো ধ্বনি বিজ্ঞান। ধ্বনি কী করে উচ্চারণ করব? এ কে
কীভাবে বলবো, অ্যাপেল কীভাবে বলবো, আপেল বলবো। তো এটা যে শুদ্ধভাবে বলার বিজ্ঞানের নাম হলো ফোনেটিক্স। আর প্র্যাগম্যাটিক্স হলো কী করে আমরা প্রয়োগ করব, অ্যাপ্লাই করব, নিজে যা শিখলাম সেটাকে কী করে প্রয়োগ করব আমরা কর্মক্ষেত্রে, এটার নাম হলো প্র্যাগম্যাটিক্স। আর পোয়েট্রি আপনারা জানেন পদ্যাংশ। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 116, the impact of tests and assessments on teachers, learners and materials is called তো টেস্টের বা অ্যাসেসমেন্টের মূল্যায়নের প্রভাব শিক্ষকদের উপর, শিক্ষার্থীদের উপর আর ম্যাটেরিয়ালের উপর যে করা হয় এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, মনে রাখবেন, ওয়াশব্যাক ইফেক্ট। দ্য ইম্প্যাক্ট অফ টেস্টস অ্যান্ড অ্যাসেসমেন্টস অন টিচার্স, লার্নার্স অ্যান্ড ম্যাটেরিয়ালস ইজ কল্ড ওয়াশব্যাক ইফেক্ট, মনে রাখবেন। Question number 117. A language teacher brings everyday objects such as newspapers, menu cards, train tickets to teach the students of class 5. একজন ভাষা শিক্ষক কী করেন, প্রতিদিন উনি বিদ্যালয়ে কোনো না কোনো অবজেক্ট, যেমন সংবাদপত্র, মেনু কার্ড, হ্যাঁ, যেমন হোস্টেলে থাকে মেনু কার্ড, কী কী থাকে, কোন মেনুর কী প্রাইস, কোন খাওয়ার কোন দাম, কত দাম, তারপর ট্রেন টিকিট উনি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন 5ম শ্রেণীতে। হোয়াট ইজ শি ডুইং টু মেক লার্নিং হ্যাপেন, উনি শিক্ষা প্রদানের জন্য কি করছেন? দেখুন এখানে কি হবে কারেক্ট আনসার। অপশন 1, শি ইজ ট্রাইং টু হেল্প হার স্টুডেন্টস টু লার্ন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস। এখানে বহু ভাষা শেখার কথা কি করে এলো ভাই? এখানে টিচার বহু ভাষা শেখাচ্ছেন না, এটা হবে না। অপশন 2, শি ওয়ান্টস হার স্টুডেন্টস টু লার্ন ইংলিশ থ্রু রিয়েল লাইফ লাইক সিচুয়েশনস। এভাবে উনি যে অবজেক্ট দিয়ে দেখাচ্ছেন, তো এভাবে কি করে উনি রিয়েল লাইফে ইংলিশকে শেখাচ্ছেন, এটাও হবে না। শি ইজ ক্রিয়েটিং অ্যাওয়ারনেস ইন দ্য স্টুডেন্টস, এভাবে পত্রিকা দেখিয়ে কি অ্যাওয়ারনেস করা যায়? না, এটাও হবে না। আর অপশন 4 বলছে শি ইজ ইউজিং অথেন্টিক ম্যাটেরিয়ালস টু মেক হার টিচিং মোর রিয়েলিস্টিক অ্যান্ড ইউজফুল। ইয়েস, দিস ইজ দ্য রাইট অপশন। কেননা উনি যে সমস্ত বিষয়ে পাঠদান করছেন এগুলির অথেন্টিক ম্যাটেরিয়াল বস্তু দিয়ে দেখিয়ে দেখিয়ে রিয়েল বানিয়ে এবং উপযোগিতার সহযোগে উনি পাঠদান করছেন। তো ডি হয়ে যাবে, অর্থাৎ অপশন 4 হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 118, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন প্ল্যানিং এ লিসেনিং লেসন। একটি শ্রবণ করার পাঠ আমরা যখন ডিজাইন করব, তৈরি করব, তখন নিচের কোন ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে না, কোন ফ্যাক্টরকে আমাদের অ্যাভয়েড করতে হবে? নট আছে, মনে রাখবেন। স্পিড অফ ডেলিভারি, দেখুন স্পিড অফ ডেলিভারি অবশ্যই আমাদের থাকতে হবে। আমরা চেষ্টা করব যে কিছু দ্রুত গতিতে যেন আমরা শিশুদের পাঠদান করতে পারি। অপশন 2 বলছে জেন্ডার অফ স্পিকার্স। ইয়েস, দিস ইজ দ্য রং আনসার অ্যান্ড দ্যাট উইল বি কারেক্ট। কেননা জেন্ডার অর্থাৎ শিশুরা ছেলে না মেয়ে এটা আমরা যাচাই করব না, এটা হয়ে যাবে জেন্ডার বায়াস। তো এটা হয়ে যাবে কারেক্ট আনসার। এই জেন্ডার ফ্যাক্টর ইম্পর্টেন্ট নয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 119, ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস এ টিচার আস্কস এ গ্রুপ অফ স্টুডেন্টস টু অ্যাক্ট অ্যাজ পারচেজার্স। ক্রেতা হিসাবে অভিনয় করার জন্য বললেন। প্রপার্টি সেলার্স, সম্পদের বিক্রেতা হিসাবে অভিনয় করার জন্য বললেন। ল্যান্ডলর্ডস, ভূমির মালিক হিসাবে অভিনয় করার জন্য বললেন। হোয়াইল আদার স্টুডেন্টস আর আস্কড টু ওয়াচ দ্যাম অ্যান্ড এনজয় দেয়ার কনভারসেশন। এবং অন্যান্য ছাত্রছাত্রীদেরকে কি করলেন, তাহারা কি বলছে, কিভাবে কথোপকথন কনভারসেশন করছে এটা দেখার জন্য বললেন এবং আনন্দ করার জন্য বললেন। দিস অ্যাক্টিভিটি ইজ কল্ড, এ ধরনের অ্যাক্টিভিটিকে কী বলা হয়? এ ধরনের অ্যাক্টিভিটিকে রোল প্লে বলা হয়, আপনারা জানেন। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 120, লিসেনিং ইনভলভস, মানে শিখন এর ক্ষেত্রে দেখুন আমাদের 4টি স্টেপ ফলো করতে হয়। প্রথম হলো লিসেনিং, তারপর হয় LS RWS মানে স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। এভাবে এই 4 ধাপের মাধ্যমে আমরা কোনো ভাষা শুদ্ধভাবে পারফেক্টলি শিখে থাকি। তো লিসেনিং, এই শ্রবণের মধ্যে কি কি থাকে আপনাকে বলতে হবে। দেখুন অপশন 1, গেসিং দ্য কন্টেন্ট। দেখুন শ্রবণের মধ্যে গেসিং করা থাকে না, এটা পঠনের মধ্যে থাকে। অপশন 2, ইউজিং প্রায়র নলেজ অফ দ্য সাবজেক্ট। শ্রবণের মধ্যে কি করে আপনি নিজের পূর্বজ্ঞানকে অ্যাপ্লাই করবেন বিষয়ের, না এটা হবে না। অপশন 3 কি বলছে, রিকগনাইজিং সাউন্ডস অ্যান্ড ডিডিউসিং দ্য মিনিং ফ্রম ইট। ইয়েস, অপশন 3 হয়ে যাবে কারেক্ট আনসার। আপনি শুনে সাউন্ড, ধ্বনিকে আপনি প্রথমে ধরবেন, কি বলা হচ্ছে কি না সেটা শব্দ বুঝবেন, আর তারপর এগুলির অর্থ বুঝবেন, তখন এটা হয়ে যাবে লিসেনিংয়ের কারেক্ট প্রসেস। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার এভাবে হয়ে গেল অপশন 3।
ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি সার্থক এডুকেয়ার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।